আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্থির তড়িতের দ্বিতীয় ভিডিওতে আমরা দ্বিতীয় লেকচারে আজকে কথা বলবো তড়িৎ প্রাবল্য নিয়ে। আমরা লাস্ট ক্লাসে স্থির তড়িতের ক্ষেত্রে কিছু বেসিক কথাবার্তা, তড়িৎ প্রবাহের দিক কীভাবে হয়, ইলেকট্রনের প্রবাহের দিক, তড়িৎ প্রবাহের দিকের বিপরীত কেন, সেগুলো দেখছি। তারপর হচ্ছে তড়িৎ বল নিয়ে আলোচনা করছি। তড়িৎ বলের ক্ষেত্রে আমরা যদি মাঝখানে দুইটা আহিত বস্তুর মাঝখানে যদি কোনো একটা বিন্দুতে আমাদের নিট বল শূন্য বলে, কোন বিন্দুতে সেটা নির্ণয় করা শিখছি। আমরা নিরপেক্ষ বিন্দু নির্ণয় করা শিখছি বলের ক্ষেত্রে। এখন আমরা পড়ব হচ্ছে প্রাবল্য, তড়িৎ প্রাবল্য কথাটা কি সেই জিনিসটা আমরা দেখব এবং সেই টপিকটা কি আমরা একটু বোঝার চেষ্টা করব। লাস্ট ক্লাসটা দেখে আসলে আপনারা এখানে খুব ভালোভাবে বুঝতে পারবেন, কারণ লাস্ট ক্লাসে যে ম্যাথগুলো করাইছি সেগুলো আমরা তড়িৎ প্রাবল্য দিয়ে এই ভিডিওতে আমরা করার চেষ্টা করব। এবং বিষয়টা হচ্ছে তড়িৎ প্রাবল্য জিনিসটা কি আগে আমাদের সেটা জানতে হবে। যদি সেটা জানতে চাই তাহলে আমরা সেটা জানতে চাইলে আমরা ফার্স্টে একটা আহিত বস্তু আঁকি। মনে করি এটা একটা আহিত বস্তু, আমি জাস্ট সে ফর এক্সাম্পল একটা পজিটিভ চার্জে চার্জিত দিচ্ছি, সেটা নেগেটিভ চার্জে চার্জিত হইতে পারে, যে কোনো কিছুতেই হইতে পারে, কিন্তু আমি আপাতত বললাম হচ্ছে একটা পজিটিভ চার্জে চার্জিত একটা বস্তু। এখন এই চার্জিত বস্তুর আশেপাশে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ওর আধানের প্রভাব বিস্তার করবে, অর্থাৎ এই নির্দিষ্ট একটা দূরত্ব পর্যন্ত ও অন্য একটা আহিত বস্তু যদি আসে, মনে করেন পজিটিভ আসলে ও যেহেতু পজিটিভ, অন্য একটা পজিটিভ আসলে সেটাকে বিকর্ষণ করবে, আর যদি অন্য একটা নেগেটিভ আসে তাকে আকর্ষণ করবে। তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ওর আধানের প্রভাব বিস্তার করবে। এই দূরত্বটা, এই পাল্লাটা হচ্ছে সচরাচর তড়িৎ বলের ক্ষেত্রে অসীম হয়, কিন্তু আমরা তো এখানে চিত্রে অসীম দেখাতে পারবো না। তো আমরা মনে করি যে মনে করেন এখান থেকে এই ডিস্টেন্স পর্যন্ত বা সামথিং এরকম একটা ডিস্টেন্স পর্যন্ত ওর কী করবে, বা আমি যদি বলি মনে করেন এই ডিস্টেন্স পর্যন্ত ওর হচ্ছে কি পাল্লা। তার মানে এটা তো শুধু এক ডাইরেকশনে হবে না, এটা সব ডাইরেকশনে হবে, অর্থাৎ কি হয়ে যাবে, ওর এই বরাবর একটা কী হয়ে যাবে, একটা গোলকের মতো সৃষ্টি হয়ে যাবে। ঠিক আছে কিনা? আসলেই গোলকের মতো সৃষ্টি হবে। মানে বিষয়টা হচ্ছে ওর চারপাশে এই অঞ্চল জুড়ে, আমি এখানের মধ্যে দেখাইছি বৃত্তাকার, কিন্তু এটা যদি আপনি দেখেন স্ক্রিন থেকে বাইরের দিকেও আছে, ভেতরের দিকেও আছে, অর্থাৎ এই পুরোটা একটা গোলক আকৃতি, ওর একটা শেপ পাওয়া যাবে যেখানের মধ্যে ওর প্রভাব পাওয়া যাবে আর কি, মানে প্রভাব থাকবে। এই আহিত বস্তুটার পুরা গোলকটার মধ্যে এই আহিত বস্তুটার আধানের প্রভাব বিস্তার করবে। সো এই গোলকটাকে বলা হয় এই আহিত বস্তুর প্রভাব গোলক কিংবা পাল্লা গোলক কিংবা তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড যেটাকে বলা হয় আর কি, তড়িৎ ক্ষেত্র। সো এই আহিত বস্তুটার তড়িৎ ক্ষেত্র হচ্ছে এটা। এখন আমি এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে কোনো একটা চার্জকে যদি এনে রাখি, তখন এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে এই এটা কি করবে, ওই আহিত বস্তুটাকে, ওই আহিত বস্তুর উপর ওর আধানের প্রভাব বিস্তার করবে, অর্থাৎ বল দিবে, হয় আকর্ষণ না হয় বিকর্ষণ, যে কোনো একটা দিতে পারে। এখন আমি মনে করি এখানের মধ্যে আমি এই বিন্দুটাতে কোনো একটা আমি কি আনবো, টেস্ট চার্জ আনবো, আমরা টেস্ট করব এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। আমি একটা এই বিন্দুতে একটা টেস্ট চার্জকে আমি নিয়ে আসলাম, +1 কুলম্বকে। যদি নিয়ে আসি এই +1 কুলম্বকে আনলে এটা থেকে দূরত্বটা কত বললাম হচ্ছে, মনে করেন এই আধান থেকে এটার দূরত্ব হচ্ছে গিয়ে r। এখন এই আহিত বস্তুটা এই আধানকে বা এই আধানটা এই +1 কুলম্বকে একটা বিকর্ষণ বল দিবে, কিংবা যদি মাইনাস আনতাম তখন আকর্ষণ বল দিত। কিন্তু আমি টেস্ট চার্জ নিব। আমরা কাকে নিছি? আমরা নিছি হচ্ছে গিয়ে টেস্ট চার্জকে। তো টেস্ট চার্জকে যে নিছি, টেস্ট চার্জকে সে কী করবে, বিকর্ষণ করবে, মানে বাইরের দিকে ছিটকে ফেলে দিতে চাইবে। তো এই যেইটুকু বল প্রয়োগ করবে এই 1 কুলম্ব চার্জকে, সেটাকেই বলা হয় এই আহিত বস্তুটার এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান বা তড়িৎ প্রাবল্যের মান। আমি আবারও বলি, তড়িৎ প্রাবল্য কাকে বলে? তড়িৎ প্রাবল্য মানে হচ্ছে কোনো একটি আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে যদি আমি আনি, তাহলে ওই একক ধনাত্মক আধানকে এই আহিত বস্তুরে যত বল প্রয়োগ করবে সেই বলের মান হচ্ছে ওই বিন্দুতে ওই তড়িৎ, মানে ওই আহিত বস্তুটার তড়িৎ প্রাবল্য। তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা কি, একটা বল না? কীরকম বলটা, কেমন বলটা হচ্ছে CQA কে বললাম হচ্ছে QA, আর এটাকে 1কে কত বললাম, ঠিকই 1 বসিয়ে দিলাম, ডিভাইড বাই ওদের মধ্যবর্তী দূরত্ব r²। তার মানে দেখেন সূত্রটা কেমন দাঁড়াচ্ছে, সূত্রটা দাঁড়াচ্ছে CQ/r², এবং এটাই হচ্ছে প্রাবল্যের মান। অর্থাৎ আপনার এই ইটা তখন এই এফটা হয়ে যাবে কি জানেন, ই হয়ে যাবে।
অর্থাৎ যখন একটা একক ধনাত্মক আধানকে আপনি কোনো একটা তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আপনি স্থাপন করবেন, তখন ওই +1 কুলম্ব চার্জকে আপনার এই আহিত বস্তুর যত বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে, সেই বলটাই হচ্ছে কি তড়িৎ প্রাবল্যের মান। এখন এটাকে তড়িৎ প্রাবল্য, সেই সাথে তড়িৎ প্রাবল্যের পাশাপাশি বলা হয় কি জানেন, তড়িৎ ক্ষেত্রের মান। তড়িৎ প্রাবল্য যেই কথা, তড়িৎ ক্ষেত্রের মানও সেম কথা। তাহলে দেখেন এই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে ঠিক এইটা, CQ/r²। আচ্ছা, বুঝতে পারছি আমি। এখন আপনাকে যদি বলে স্যার এইটা এখানে না হয়ে যদি এখানে যদি আমি স্থাপন করতাম +1 কুলম্বকে, কিংবা এখানে স্থাপন করতাম, কিংবা এখানে স্থাপন করতাম, কিংবা এখানে স্থাপন করতাম, সব ক্ষেত্রে কি স্যার তড়িৎ ক্ষেত্রের মান সেম হইতো? অ্যান্সারটা হচ্ছে না স্যার। কেন? কারণ এই ক্ষেত্রে ওর কেন্দ্র থেকে ডিস্টেন্স যেটা আর, এখানে যেটা আর, এখানে সেই আর না, এখানে আর কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর এখানেও আরটা কী গেছে, চেঞ্জ হয়ে গেছে, এখানেও আর চেঞ্জ হয়ে গেছে। তাহলে আর যেহেতু চেঞ্জ হচ্ছে, আমরা এর সূত্র কি জানি, CQ/r²। যেহেতু আর চেঞ্জ হচ্ছে, যেহেতু এখানে আরটা চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে প্রত্যেক বিন্দুর তড়িৎ ক্ষেত্রের মান কিন্তু কি না, একই না। অর্থাৎ আমরা বলতে পারি তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুর তড়িৎ ক্ষেত্রের মান বা তড়িৎ প্রাবল্যের মান কিন্তু ভিন্ন ভিন্ন। ঠিক আছে? আর হ্যাঁ, মাথায় রাখবেন E = CQ/r²। সেখানে কিউটা কি, যেই আহিত বস্তুটার আপনারা তড়িৎ প্রাবল্য বের করতে চাচ্ছেন, বা যেই আহিত বস্তুটার ক্ষেত্র, সেই আহিত বস্তুর চার্জটাই এখানে বসাবেন। এবার এখানে 1 কুলম্ব বসছে না 20 কুলম্ব বসছে, সেটা আমার দেখার বিষয় না। কেন এই কথাটা কেন বলছেন? এবার দেখেন এই কথাটা কেন বলছি সেটা এবার একটু দেখাই। যে স্যার আপনার এখানে 1 কুলম্ব না বসে পরীক্ষা আপনার মনে কোশ্চেন আসতেই পারে যে স্যার আপনি তো আমাদেরকে বলছেন হচ্ছে মনে করেন কত +1 কুলম্ব চার্জ বসাইতেই, কিন্তু স্যার পরীক্ষা যদি আমাদেরকে +1 কুলম্ব না বলে মনে করেন বলছে +20 কুলম্ব কিংবা -20 কুলম্ব বা সামথিং এলস, যদি এরকম ঘটনা ঘটে তখন কি করব? দেখেন তখনও ঠিক সেম সূত্র এইটাই হবে, কিন্তু সেটাকে আমরা একটু ব্যাখ্যা করে দেখাই যে কেন এইটা হচ্ছে। মনে করি এখানের মধ্যে আমি এবার +1 কুলম্ব না বসাই কাকে বসাচ্ছি জানেন? কাকে বসাবো? মনে করি কিউ চার্জকে বসাচ্ছি। এই কিউ চার্জটা হইতে পারে +10, 20, 30, 40, যে কোনো কিছু, +100, +1 কোটি সেটা হইতে পারে। আবার কিংবা হইতে পারে কিউ এর চার্জটা -10, -20, -100, -1 কোটি হইতেও পারে, যে কোনো চার্জ হইতে পারে। তাহলে যদি যে কোনো চার্জ হয়, তাহলে এই কিউকে ও এটা কত বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে সেটা কেমনে পাবো? সেটা হচ্ছে F = খেয়াল করেন আমি বলি, F = CQA × Q/r²। এটা হচ্ছে বল। এখন খেয়াল করেন স্যার, আমার বল পাইছি এত, কিউ বসাইলে বল পাইছি হচ্ছে এত, কিন্তু আমার তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা কি? তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে যেই বল পাই তত। কিন্তু আমি এখানে একক না করে কিউ বসে দিছি। বিষয়টা এমন হয়ে গেছে যে আপনি মনে করেন বাজারে থেকে একটা লাইট কিনতে গেছেন, এই একটা লাইটের দামটাই মনে করেন তড়িৎ প্রাবল্য। সহজ ভাষায় বলতেছি আর কি, মনে করেন একটা লাইটের দামই হচ্ছে তড়িৎ প্রাবল্য। তাহলে একটা লাইট কিনতে গেছেন মানে এতক্ষণ যেটা করছি +1 কুলম্ব, মানে +1 কুলম্ব আমরা নেওয়ার সময় +1 নিছি, যার কারণে আমাদের একটা লাইট কিনতে মনে করেন টাকা লাগছে 30 টাকা। তার মানে আমার তড়িৎ প্রাবল্য কত? 30। কিন্তু পরীক্ষায় আপনাকে বলছে একটা লাইট না, বরঞ্চ তুমি কয়টা লাইট কিনছো? তুমি লাইট কিনছো হচ্ছে 3টা লাইট কিনছো, টাকা লাগছে কত? 90 টাকা। তাইলে এখন একটা লাইটের জন্য কত টাকা লাগবে সেটা আমরা কি করব? 90কে 3 দিয়ে ভাগ করে দিলে আমরা পাই যায় না 30 টাকা। সেম ঘটনা এখানেও ঘটবে। কীরকম? স্যার দেখেন আমার এখানে পাইছি কোনটা, এটা পাইছি হচ্ছে কিউ পরিমাণ চার্জকে বসালে কত বল পাচ্ছি সেটা, কিন্তু আমাকে চাইছে কি, এটা হচ্ছে কিউ পরিমাণ চার্জকে বসালে আমি F পরিমাণ বল পাচ্ছি, কিন্তু আমার চাইছে কি +1 কুলম্ব বসাইলে কত হয়। তাহলে 1 কুলম্বে নিতে চাইলে আমি কি করব? Fকে জাস্ট কিউ দিয়ে ভাগ করে দিব না? আর এই Fকে কিউ দিয়ে ভাগ করলে যেটা পাই সেটাও কিন্তু কি জানেন? তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ প্রাবল্য আরও একটা সূত্র হচ্ছে F/Q। এবার দেখেন সেই F/Qটা আমি বসাই, F এর মান বসাই দিচ্ছি, F এর মান আমি ডাইরেক্ট কপি করে এনে বসাই দিচ্ছি, কপি পেস্ট। এই যে দেখেন আমি F এর মান ডাইরেক্ট বসাই দিলাম। এবার নিচে আরেকটা কিউ আছে না, সেই কিউটা গুণ করে দিলাম। এবার দেখেন কিউ আর কিউ কাটাকাটি চলে যায়, আলটিমেটলি সূত্রটা কেমন দাঁড়ায় দেখেন তো, CQA/r²। এই যে দেখেন এই সূত্রটা কেমন, এই সূত্রটা এটা না স্যার? বুঝতে পারছি? অর্থাৎ আলটিমেটলি আপনার এর সূত্র হচ্ছে F/Q কিংবা CQ/r², যেখানে কিউটা হচ্ছে কার কিউ? এখানে কিউটা হচ্ছে যেই আহিত বস্তুটার তড়িৎ ক্ষেত্র বলতেছি, সেই আহিত বস্তুটির কিউটাই হচ্ছে এই কিউটা।
বুঝাতে পারছি? গেল। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্রের মান কিংবা তড়িৎ প্রাবল্য কাকে বলে সেই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম। এবার কথা হচ্ছে স্যার এখানে সাইন অবশ্যই প্রয়োজন না? হ্যাঁ অবশ্যই প্রয়োজন, কারণ আমরা যদি ই বলি, ই জিনিসটা কি? ইটা কিন্তু একটা টাইপিক্যাল একটা বল, তাই না? তড়িৎ প্রাবল্যও কিন্তু এক প্রকার তড়িৎ বল, কিন্তু সেটা কি একটা স্পেশাল কেসে তড়িৎ বল আর কি। স্পেশাল কেসটা কীরকম মাথায় রাখবেন? স্পেশাল কেসটা হচ্ছে কি, যখন এই দেখেন এই বল আর এই বলের মধ্যে পার্থক্য কি, এই বলের মধ্যে কিউ এর সাথে বল পাইছি, কিন্তু এখানের মধ্যে পাইছি কি ওয়ানের সাথে। অর্থাৎ যখন দুইটা বস্তুর মধ্যে, দুইটা আধানের মধ্যে একটা ওয়ান হয়ে যাবে, তখন যেটা পাবো সেটা হচ্ছে কি তড়িৎ প্রাবল্য। কার তড়িৎ প্রাবল্য? বাকিটার তড়িৎ প্রাবল্য। মানে এখানে দেখেন কিউ এ আর ওয়ান, এখানে একটা হয়ে গেছে ওয়ান, তাহলে বাকি আছে কে কিউ এ, তাহলে কিউ এ এর জন্য তড়িৎ প্রাবল্য হচ্ছে এইটা। অর্থাৎ আমি বলতে পারি ইটাও এক প্রকার বল, ইটাও এক প্রকার হচ্ছে বল, ইটাও হচ্ছে এক প্রকার বল, ইটাও হচ্ছে এক প্রকার বল। তাইলে বল যেহেতু পজিটিভ নেগেটিভ হয়, তাইলে এখানে ইটাও পজিটিভ নেগেটিভ হওয়ার কথা না? হ্যাঁ অবশ্যই হওয়ার কথা। মাথায় রাখবেন এটাও কিন্তু একটা কি ভেক্টর রাশি। তাহলে আমরা এফ কে প্লাস মাইনাস দিয়ে কি বুঝছিলাম? লাস্ট ক্লাসে দেখাইছি এফ কে প্লাস মানে হচ্ছে বিকর্ষণধর্মী আর এফ কে মাইনাস মানে হচ্ছে আকর্ষণধর্মী। ঠিক সেম এখানেও ই কে প্লাস মাইনাস পাইতে পারি, তবে এখানে ই কে প্লাস মাইনাস দিয়ে আকর্ষণ বিকর্ষণের পাশাপাশি অন্য কিছু আমরা বুঝতে পারি। কীরকম দেখেন, ইটা পজিটিভও হইতে পারে, ইটা নেগেটিভও হইতে পারে। ঠিক সেম ইটা যদি পজিটিভ হয় তাহলে বুঝবো হচ্ছে কি সেটা কি বিকর্ষণধর্মী অবশ্যই, আর যদি ইটা নেগেটিভ হয় তাহলে কি হবে? তাইলে হবে হচ্ছে গিয়ে আকর্ষণধর্মী। এগুলো আমরা নর্মালি বুঝতে পারি। ইটা যদি পজিটিভ হয় তাহলে বিকর্ষণধর্মী, আর ইটা যদি নেগেটিভ হয় তাহলে আকর্ষণধর্মী। আমি বুঝতে পারছি, কিন্তু এখানে আরও একটা জিনিস বোঝা যায়। স্যার এই আকর্ষণ আর বিকর্ষণধর্মী না বলে মনে করেন আপনাকে পরীক্ষায় মনে করেন এখানে একটা এ বস্তু বলে দিছে, মানে আপনি আধানের প্রকৃতিটা বা বস্তুটার যে বস্তুটার তড়িৎক্ষেত্র বের করতেছেন সেই বস্তুটার প্রকৃতিও কিন্তু আপনি এখান থেকে বের করতে পারেন। কেমনে? মনে করেন আপনাকে এ একটা বস্তু বলে দিছে, কিন্তু সেটা কি পজিটিভ না নেগেটিভ বলা নাই। এখন মনে করেন এখানের মধ্যে এই 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 বিন্দুতে, মানে এই বিন্দুটাতে ওর ই এর মান দেওয়া আছে মনে করেন। আচ্ছা ই এর একক কি হবে? ই এর একক এখান থেকে যদি দেখেন তাহলে কি হয় দেখেন তো, ই ইজ ইকুয়ালস টু এফ বাই কিউ। উপরে হবে এফ এর একক মানে নিউটন, নিচে হবে কি চার্জ কুলম, তার মানে কি নিউটন পার কুলম। বুঝতে পারছি? গেল। এখন তাইলে দেখেন আপনাকে এখানে বলা হয়েছে এই ই এর একক, ই এর মান হচ্ছে সামথিং প্লাস কিছু একটা পাইলো, কিছু একটা প্লাস সামথিং কিছু একটা মানে প্লাস মান। এখন এই প্লাস দিয়ে কি বোঝানো হয় জানেন? এইটার আপনি প্রকৃতি কিন্তু বুঝে যাবেন এই প্লাস থেকে। কেমনে? দেখেন প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে বিকর্ষণধর্মী। মাথায় রাখবেন তড়িৎ প্রাবল্য মানেই আপনি সংজ্ঞাতেই পেয়ে গেছেন যে কি প্লাস 1 কুলমকেই বসাবেন। তড়িৎ প্রাবল্য মানেই হচ্ছে আপনি প্লাস 1 কুলমকেই বসাবেন। তাহলে প্লাস 1 কুলমকে বসাইছেন, প্লাসকে বিকর্ষণ করতেছে, তার মানে এই এটা কি? এই এটা হচ্ছে প্লাস। বুঝাইতে পারছি? গেল। এবার মনে করেন আপনি এখানের মধ্যে আপনাকে পরীক্ষার মধ্যে দেওয়া আছে কি ই ইকুয়ালস টু মাইনাস সামথিং, আর এই মাইনাস মানে কি দেখেন আমার কিন্তু এখানে সবসময় প্লাস 1ই থাকবে, এটা কিন্তু ফিক্সড। এখানে যেটা বসাবো সেটা কিন্তু ফিক্সড। তাইলে এই প্লাসকে সে মাইনাস মানে কি আকর্ষণ করতেছে, আকর্ষণ করা মানে কি প্লাসকে আকর্ষণ করতেছে মানে সে মাইনাস না? তাইলে এই যে তাইলে বিপরীতধর্মী মাইনাস হলে তাইলে ওর ই এ মাইনাস দেখে আমি বলতে পারতেছি ওর প্রকৃতি। তার মানে কি? তার মানে হচ্ছে যখন আপনি কোনো একটা তড়িৎ ক্ষেত্রের ই এর মান বা তড়িৎ ক্ষেত্রের মান কিংবা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান যখন আপনি দেখবেন বা তড়িৎ প্রাবল্যের মান যখন পজিটিভ দেখবেন, তখন মাথায় রাখবেন সেটা হচ্ছে একটা পজিটিভ চার্জে চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের মান, আর যখন নেগেটিভ পাবেন তখন সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মানে নেগেটিভ চার্জে চার্জিত কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মান বা যে কোনো একটা আহিত বস্তুর তড়িৎ ক্ষেত্রের তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের মান। গেল। তাহলে আমরা তড়িৎ প্রাবল্য কাকে বলে সেই জিনিসটা বুঝতে পারলাম। এবার তড়িৎ প্রাবল্য রিলেটেড আমরা দুই একটা ম্যাথ দেখব, প্র্যাকটিস করার চেষ্টা করব। ওই যে আমি লাস্ট কোয়েশ্চেনটাই নিয়ে আসি, ওই যে যেটা আমরা বলের কোয়েশ্চেনটার মধ্যে ছিল যে কোন বিন্দুতে লব্ধি বল শূন্য বা সংযোজক সরলরেখার কোন জায়গায় নিরপেক্ষ বিন্দু অবস্থিত। আমি সেই কোয়েশ্চেনটা আবার কপি করে নিয়ে যাই, কারণ এটা আমরা লাস্ট ভিডিওতে দেখাইছিলাম হচ্ছে বল দিয়ে লব্ধি বল শূন্য বা নিরপেক্ষ বিন্দু বল দিয়ে নির্ণয় করছি। এখন নির্ণয় করব হচ্ছে আমরা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য দিয়ে, তড়িৎ ক্ষেত্রের মান বা তড়িৎ প্রাবল্য দিয়ে। তাহলে আমি সেম কোয়েশ্চেনটা আবার লিখলাম। হুবহু সেম কোয়েশ্চেনটাই।
ওকে, এই সেম কোয়েশ্চেনটা শুধু আমরা এখানে লব্ধি বল না বলে এখন বলবো লব্ধি প্রাবল্য, বা লব্ধি প্রাবল্য না বলেও যদি আপনাকে নিরপেক্ষ বিন্দু বলতে বের করতে বলে তখন আপনি সেটা প্রাবল্য দিয়ে মনে করেন বের করবেন আর কি। কীভাবে করবো? সেম হুবহু আগে যেটা করাইছি এখনও হুবহু সেম কাজই করব, শুধু প্রাবল্য আর বলের মধ্যে ডিফারেন্স কী হবে সেটা আমি একটু দেখাই। কপি পেস্ট, ঠিক সেম আগের মতো। আমরা যেহেতু এদের মাঝে কোনো জায়গায় বা সামথিং কোনো একটা জায়গায় টেস্ট করতে যাব, তো টেস্ট করতে গেলে আমরা বলছিলাম টেস্ট করতে গেলে আর প্রাবল্যের ক্ষেত্রে আমরা কাকে নিয়ে আসবো? একটা +1 মানে +1 কুলম্ব একটা চার্জকে আমরা নিয়ে আসবো। তাহলে ধরে নিই হচ্ছে এই জায়গাটাতে, ধরে নিই আমি এই জায়গাটাতে কে আছে, নিরপেক্ষ বিন্দু অবস্থিত। তাহলে আমরা ওই জায়গাটাতে কী করবো? +1 কুলম্ব চার্জকে স্থাপন করলে এই +1 কুলম্ব চার্জ ওকে কী করবে? এবার দেখি, এও পজিটিভ +1ও পজিটিভ, তাহলে পজিটিভকে বিকর্ষণ করবে, তাহলে ডাইরেকশন এদিকে। তাহলে এটা হচ্ছে এর ডাইরেকশন। ওকে গেল। এবার এর ডাইরেকশন এটা। এবার বিটা কী করে? বিটা ওকে ঠিক সেম বিকর্ষণ করবে, তাহলে বিটা ওকে কী করবে? দেখি, বিও ওকে বিকর্ষণ করবে, অর্থাৎ পরস্পর বিপরীতমুখী। দেখেন আমরা কিন্তু আগে যেটা করছি হুবহু সেম কাজই করতেছি, আগে শুধু FA FB বলছি, এখন EA EB বলতেছি। তাহলে এই জায়গাটা আমার জন্য অ্যাকসেপ্টেড, কারণ যেহেতু পরস্পর বিপরীতমুখী দুইটা প্রাবল্য ক্রিয়া করতেছে, তাহলে প্রাবল্যের দিক আর বলের দিক কিন্তু সেম। এই যে দেখেন বলের দিক যেটা, প্রাবল্যের দিকও কি সেটাই। তো প্রাবল্যের দিক আর বলের দিক সেম যেহেতু, তাই আমি ধরে নিলাম, তাহলে বুঝে নিলাম হচ্ছে মনে করেন এই বিন্দুটাতে কি নিরপেক্ষ বিন্দু অবস্থিত। তাহলে এই বিন্দুটা এ থেকে যদি মনে করি x পরিমাণ দূরে, আর আরটা তো লাস্ট কোয়েশ্চেনে লাস্ট ইয়াতেই বলা আছে যে হচ্ছে 100 সেন্টিমিটার বা 1 মিটার, তাহলে এই অংশটা কত হবে? বি থেকে কত হবে? বি থেকে হবে হচ্ছে গিয়ে 1 - x মিটার, 1 - x মিটার হচ্ছে বি থেকে। তাহলে ওই যে আগেরটা আর এখনটার মধ্যে পার্থক্য কি? আগে বলছিলাম FA = FB, এখন বলবো EA = EB। আর এখানে কিন্তু আমরা কিন্তু কী করে ফেলছি? ডাইরেকশন কাউন্ট করে ফেলছি। তো ডাইরেকশন কাউন্ট করে ফেললে এখানে আর আমার প্লাস মাইনাস বসানোর দরকার নেই। তাহলে এর সূত্রটা বলি, এই বিন্দুতে এর প্রাবল্য, তাহলে কী হবে? C ইন্টু যার প্রাবল্য বলছে তার কিউ এটা বসবে, ডিভাইডেড বাই আর হচ্ছে কোনটা? ওইটা থেকে এইটার পর্যন্ত দূরত্ব, তাহলে কত? সেটা হচ্ছে x শেষ স্কোয়ার = ঠিক সেম বি এর জন্য, এই বিন্দুতে বি এর জন্য প্রাবল্য মানে কি? C ইন্টু QB ডিভাইডেড বাই 1 - x হোল স্কোয়ার। তাহলে C ইন্টু QB ডিভাইডেড বাই 1 - x হোল স্কোয়ার। এবার দেখেন এইটা আর আগেরটার মধ্যে জাস্ট সামান্য কি জিনিস পার্থক্য, আমি জাস্ট কপি করে এটা একটু ওখানে নিয়ে যাই। কপি, বল দিয়ে যেটা করছি সেটা এটা কিন্তু একদম হুবহু সেম, শুধু দেখেন বলেরটাতে আমরা কি করছি? কিউসি লিখে কাটাকাটি করে ফেলছি, আর এখানে আমরা কিউসি লিখিই নাই, কারণ কে আসছে সেটা আমার দেখার বিষয় না। প্রাবল্যের ক্ষেত্রে যার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে বলছে তার আধানটাই প্রয়োজন, বাকি এখানে 1 কোটি বলুক 2 কোটি বলুক প্লাস বলুক মাইনাস বলুক যাকে আনি না কেন সেটা আমার দেখার বিষয় না, অটোমেটিক কাটাকাটি চলে যায়। এটা আমরা তো দেখাইছি একটু আগে, এই যে কাটাকাটি চলে গিয়ে এই অংশটা চলে যায়। তাই বাকি ক্যালকুলেশন পুরাটা হুবহু ওই আগের ভিডিওতে আমরা যেই কাজগুলো করছি সেটার মতো, পক্ষান্তর করে টোরে। এই যে দেখেন এখান থেকে এমনি কাটাকাটি চলে যায়, পরীক্ষার খাতায় করবেন না, এখানে আমরা দেখাচ্ছি। এবার আমরা কি করব? এক্সের মান বের করব, তাইলে করলে 1 - x, এটা আগের ভিডিওতে আমরা সলভ করেছি, হুবহু সেম অ্যান্সার আসবে, QB ডিভাইডেড বাই QA। এবার দেখেন আমরা কিন্তু ডাইরেকশন কাউন্ট করে ফেলছি, তাই এখানে চার্জের পজিটিভ নেগেটিভ আমরা কাউন্ট করবো না। তাহলে চার্জের পজিটিভ নেগেটিভ যদি কাউন্ট না করি তাহলে এটা হবে কি 15 ডিভাইডেড বাই 10। এবার এটাকে যদি বর্গমূল করে দিই 1/x - 1 = √1.5, পক্ষান্তর কোরোটের x এর মান কত পাই? x এর মান পাই হচ্ছে 0.45 মিটার। কার থেকে? এটা হচ্ছে এ হতে এত মিটার দূরে, এ হতে সেমই তো আগে যেটা করছিলাম আমরা, এই যে সেটার মতোই হুবহু। এই যে দেখেন এ থেকে 0.45 মিটার বা 45 সেন্টিমিটার দূরে, আর বি থেকে 100 - 45 মানে 55 সেন্টিমিটার দূরে। সো এখানেও ঠিক সেম। আমরা তাই বলছিলাম যে আমাদের বলের পার্টটা দিয়ে যদি আমরা পড়ি, বলের পার্টটা পড়লে আমরা ইয়ারটাও অটোমেটিক মানে প্রাবল্যেরটাও আমাদের অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। = কত? = হচ্ছে 0.55 মিটার বা 55 সেন্টিমিটার। তবে এটা কার থেকে? এটা হচ্ছে বি হতে। শেষ, আমাদের নিরপেক্ষ বিন্দুর অবস্থান পেয়ে গেছি।
এবার কথা হচ্ছে স্যার এটা স্যার দুইটাই পজিটিভ দিচ্ছেন স্যার, যদি দুইটাই নেগেটিভ হতো, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ হতো, তাহলে এই নেগেটিভটা এই পজিটিভকে আকর্ষণ করতো, আবার এই নেগেটিভটা এই পজিটিভটা আকর্ষণ করতো, তখনও দেখেন বিপরীতমুখী দুইটা প্রাবল্য সৃষ্টি হচ্ছে, তখনও মাঝখান দিয়ে আপনি পাবেন ওই আগের মতো আর কি। কিন্তু যদি যে কোনো একটা পজিটিভ যে কোনো একটা নেগেটিভ করে দেয়, মানে কোয়েশ্চেনটা আমি আবার কপি করে নিয়ে চলে যাই, দেখেন নিরপেক্ষ বিন্দু পাইছি মানে কি, লব্ধি প্রাবল্য লব্ধি প্রাবল্য কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য। স্যার লব্ধি প্রাবল্য মানে কি, লব্ধি প্রাবল্য শূন্য মানে কি, প্রাবল্য শূন্য মানে আমরা কি বলছি, প্রাবল্য মানে কি, প্রাবল্য মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মান, অর্থাৎ কোনো একটা বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য মানে ওই বিন্দুতে কোনো তড়িৎ ক্ষেত্র নাই, তো তড়িৎ ক্ষেত্র না থাকলে সেই বিন্দু নিরপেক্ষ হয়ে যাবে না, সেই বিন্দুতে কোনো মানে বিকর্ষণ আকর্ষণ কিছুই করবে না, সেটাই বোঝানো হয়েছে আর কি। তাই আপনি নিরপেক্ষ বিন্দু বললে আপনি বল দিয়েও করতে পারেন, লব্ধি প্রাবল্য দিয়ে করাটাই বেটার, কারণ লব্ধি প্রাবল্য দিয়ে করলে আপনি একদম এক্স্যাক্টলি স্যারকে কনসেপ্টটা ক্লিয়ার করে বলতে পারতেছেন যে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান শূন্য, অর্থাৎ ওই বিন্দুতে কোনো প্রকার আধানের উপর কোনো প্রকার কি হবে না, বল অনুভব হবে না বা কোনো প্রকার আধানের প্রভাব বিস্তার করবে না। এটাই হলো হচ্ছে আমাদের এটা এই ম্যাথটা। এবার সেম কোয়েশ্চেন ওই যে বলের মধ্যে কি করছিলাম, একটাকে চেঞ্জ করে দিছি, হুবহু এই জিনিসটা হুবহু আমরা সেভাবে করেই এখানে দেখি, আগের ভিডিওতে যেটা দেখছিলাম। এবার কপি করে নিয়ে যাই, সেম কোয়েশ্চেন, শুধু একজনকে মাইনাস করে দিব। এই যে দেখেন, মনে করি আমি এটাকে মাইনাস করে দিলাম। এবারও ঠিক সেম, আমি চিত্রটাকে এখান থেকে এই আগের চিত্রটাকেই কপি করে নিয়ে চলে আসি, এখানেও ঘটনা কিন্তু সেম ঘটনা, চিত্র না একদম ডাইরেক্ট ক্যালকুলেশন সহ কপি করে নিয়ে চলে আসতে পারি, জাস্ট একটু এডিট করে দিব আর কি। এই যে দেখেন, এইটা আমি বারবার বলতেছি, এই জিনিসটা এই ভিডিওটা দেখার আগে আপনারা অবশ্যই লেকচার 1 দেখে আসবেন। লেকচার 1-এর মধ্যে আমরা যা পড়াইছি লেকচার 2-তেও প্রাবল্যের ক্ষেত্রেও তা, শুধু এটাতে বল পড়াইছি, এটাতে প্রাবল্য বলতেছি, ঠিক সেম। এবার যদি বলি আমরা কি করব, আগের মতো করে মাঝখানের বিন্দু নিলাম, মাঝখানে কোনো একটা বিন্দু নিলাম, মাঝখানে বিন্দু নিলে এই প্লাসটা এই +1কে কী করবে, বিকর্ষণ করবে, তাইলে ই এর ডাইরেকশন হচ্ছে এইটা, আবার এই মাইনাসটা এই +1কে আকর্ষণ করবে, তাহলে এটা হচ্ছে ইবি এর ডাইরেকশন, এই যে এটা ইবি এর ডাইরেকশন গেল। তাহলে দুইটা একই দিকে, তাহলে এখানে কি না, মাঝখানে কোনো অ্যাকসেপ্টেড রিজিয়ন নাই, তাহলে হয় এদিকে হইতে পারে না হয় এদিকে হইতে পারে। এবার এদিকে দেখি, এদিকে যদি দেখি এখানে +1কে বসাইলে এই এ মানে পজিটিভ, এই পজিটিভকে বিকর্ষণ করবে, তাহলে এটা হচ্ছে ই এর ডাইরেকশন। আবার এই মাইনাস এই প্লাসকে আকর্ষণ করবে, এটা হচ্ছে ইবি এর ডাইরেকশন। দেখেন বিপরীতমুখী হয়েছে, তার মানে এই জায়গাটা আমাদের জন্য অ্যাকসেপ্টেড। আচ্ছা, তাহলে এই জায়গাটা কি দোষ করছে, এই জায়গাটাতে দেখি, এখানে +1 বসালাম, এই প্লাসকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে এটা হচ্ছে ই এর ডাইরেকশন। আর এই যে এই মাইনাস এই প্লাসকে আকর্ষণ করবে, অর্থাৎ এটা হচ্ছে ইবি এর ডাইরেকশন। দেখেন এটাও বিপরীতমুখী, তাহলে এই জায়গাটাও আমার জন্য অ্যাকসেপ্টেড। এখন কথা হচ্ছে কোনটা দুই সাইডের মধ্যে যদি আধান বিপরীতধর্মী হয়, একটা প্লাস একটা মাইনাস হয়, তখন ওদের মাঝখানের জায়গাতে কোনো আমি নিরপেক্ষ বিন্দু পাবো না, হয় ডানে অথবা বামে, মানে বাইরে পাবো। এখন কোন দিকে পাবো আমি বলে দিয়েছিলাম লেকচার 1-এ, যেই দিকের আধানের পরিমাণ কম সেই দিকে হবে। তাহলে -15 আর 10-এর মধ্যে +10-এর মধ্যে কোনটাতে পরিমাণ কম, 10 হচ্ছে পরিমাণ কম, তো পরিমাণ কম যেহেতু ওই জায়গাটাতে কী হবে, আমরা ওই সাইডটাতে নিরপেক্ষ বিন্দু পাবো, তাহলে এইটাকে ধরে নিলাম, তাহলে হচ্ছে এক্স। তাহলে এবার এই বিন্দুটাতে, এই যে এই বিন্দুটাতে এ এর জন্য প্রাবল্য কত, সি ইন্টু কিউ এ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আবার যখন এখান থেকে দূরত্ব হচ্ছে 1, এই মাঝখানের জায়গাটা 1, তার সাথে এক্স, তার মানে 1 + x হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি এফ এ এফ বি না বলে ই এ ই বি বলবো, আর এই জিনিসটা আমার লেখার দরকার নাই, কিউ সিটা এখানে। এবার দেখেন সি কিউ বাই আর স্কোয়ার, তার মানে সি কিউ এ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ঠিক সেম সি কিউ বি ডিভাইডেড বাই এই জায়গাটা স্কোয়ার, মানে এই জায়গা মানে 1 + x হোল স্কোয়ার। এবার মান বসাই দিলে ক্যালকুলেশন করে সব কিছু ঠিকমতো আসে। এক্স থেকে 4.45 মিটার, 100 দিয়ে গুণ করলে 445 সেন্টিমিটার, আর বি থেকে 1 + 4.45 অর্থাৎ 5.45 মিটার, বা 100 দিয়ে গুণ করলে 545 সেন্টিমিটার দূরে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। শেষ, আমরা এই ম্যাথটা এভাবে করে করতে পারবো। এবার আমি আরও দুইটা প্রাবল্য রিলেটেড ম্যাথ দেখাবো, যেখানে লব্ধি প্রাবল্য বের করতে হয় আর কি। তো দেখি আমরা ম্যাথটা কোনটা করব। এই হচ্ছে একটা চিত্র, এটা এই কোশ্চেনটা আপনাদের
এসএসসির জন্য ইম্পর্টেন্ট এবং এইচএসসিতে বেশি বেশি আসে। তো একটা কমন টাইপসের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাতে আপনাকে বলা হয়েছে যে একটা বর্গক্ষেত্রের, হ্যাঁ এটা একটা বর্গক্ষেত্র এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মনে করেন বলা আছে কত 2 মিটার করে। তো একটা বর্গক্ষেত্রের চারটা কোণায় চারটা কি আছে, আহিত বস্তু আছে, র্যান্ডমলি মান দিলাম মনে করেন। এখন বলছে এই যে ওদের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে পি বিন্দুতে নিট প্রাবল্য কত নির্ণয় করতে। তো এই কোয়েশ্চেনটা আপনাকে এসএসসিতে এবং এইচএসসির দুই জায়গায় আসতে পারে। এইচএসসিতে আসলে আপনি 100% সলভ করতে পারবেন, মানে সম্পূর্ণ ম্যাথটাই সলভ করতে পারবেন, কিন্তু এসএসসিতে আসলে প্রায় 90% বা 85% বা 80% সলভ করতে পারবেন। বাকি 20% একটা আপার লেভেলের মানে এইচএসসির একটা সূত্র দিয়ে, লব্ধির সূত্র দিয়ে, সামুদ্রিকের ভেক্টরের লব্ধির সূত্র দিয়ে সলভ করা লাগে, যেটা আপনাদের এসএসসির সিলেবাসের অন্তর্ভুক্ত না। যেহেতু আমি এই ভিডিওটা এসএসসির জন্যই করতেছি, তাই আমি এখানে আমি সেই লব্ধির সূত্রটা দেখাবো না, কিন্তু ডাইরেকশন কীভাবে হবে সেই জিনিসগুলো দেখাবো। তাহলে 80% যতটুকু আপনি সলভ করতে পারবেন সেই পার্টটা আমি করা দিচ্ছি। সো এই ধরনের যখন ম্যাথ থাকবে, একাধিক বস্তু, আহিত বস্তু থাকবে, ভিন্ন কোনো একটা বস্তু বিন্দুতে লব্ধি প্রাবল্য বের করতে বলবে, তখন কি করব, তখন আমরা এখানে সরল রেখা বরাবর কাজ করব। মানে যে কোনো একটা সরল রেখা নিব, ওই সরল রেখা বরাবর যারা আহিত বস্তুগুলো আছে সেগুলো বাদে বাকি সবাইকে আমরা আপাতত ভুলে যাব সেরকম। তো যদি এটা একটা বর্গক্ষেত্র হয়, তাহলে এখানে কি হচ্ছে, এই এ এর জন্য এখানের মধ্যে একটা প্রাবল্য থাকবে, বি এর জন্য একটা প্রাবল্য, সি এর জন্য একটা প্রাবল্য, ডি এর জন্য একটা প্রাবল্য। তো সবার প্রাবল্য মিলাই লব্ধি একটা প্রাবল্য পাওয়া যাবে। এখন সেই প্রাবল্যের মানটা কত বের করব। এখন আমি ধরে নিই প্রথমে এইটা, আচ্ছা যাই হোক, প্রথমে আমি বলতে পারি কি, এইটা থেকে এই বিন্দুর প্রাবল্য যদি বের করতে চাই তাহলে এই ডিস্টেন্সটা লাগবে না। ঠিক সেম এটা থেকে এটার প্রাবল্য যদি বের করতে চাই এই ডিস্টেন্স লাগবে, এটা থেকে এটার প্রাবল্য বললে এই ডিস্টেন্সটা লাগবে, এটা থেকে এটার প্রাবল্য বললে এই ডিস্টেন্সটা লাগবে। তার মানে এগুলো সবগুলো হচ্ছে এই ডিস্টেন্সগুলো। এবার দেখি এইটা কি, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। এখন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কর্ণের দৈর্ঘ্য আমরা কী জানি, √2 ইন্টু কি বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য যেহেতু 2 মিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে 2√2 মিটার। এখন এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু। আর আমরা কি জানি, বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর সমান থাকে, এই দুইটা দৈর্ঘ্য পরস্পর সমান, এবং বর্গক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এইখানে প্রত্যেকটা প্রান্তে, মানে এই অংশটা এই অংশটা এই অংশটা এই অংশটা প্রত্যেকেই হচ্ছে কর্ণের অর্ধেক করে দৈর্ঘ্য। তাহলে এ থেকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমি যেটা পাই সেটা হচ্ছে √2 মিটার। এবং এটাই হচ্ছে আমার আলটিমেটলি প্রত্যেকটার জন্য আর, এটার জন্য আর, এটার জন্য আর, এটার জন্য আর, এটার জন্য আর, এবং সেই আর এর মান হচ্ছে কত, √2 মিটার। এটা আমরা বুঝতে পারলাম। এবার তাহলে আমরা একটা ডায়াগোনালি মানে একটা কর্ণ নিই, মানে এই এ সি কর্ণ ক্যালকুলেশন করি, এসি কর্ণ বরাবর কী ঘটনা ঘটতেছে। তো বিডি কর্ণতে যা যা আছে বাকিগুলো আমরা ভুলে গেলাম, এসিটা নিলাম, শুধু এসিটাকে নিব আপাতত। এবার দেখি আমরা ঘটনা কী হয়। আমরা যেই বিন্দুতে লব্ধি প্রাবল্য বের করতে চাই সেই বিন্দুতে কাকে আনি, অবশ্যই আমরা একটা কাকে নিয়ে আসি, একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসি আমরা। তো এই পি বিন্দুটাতে আমি যদি একটা একক ধনাত্মক আধান আনি, অবশ্যই আমি ডাইরেকশন দিয়ে করব, যার কারণে আমরা ক্যালকুলেশন করার সময় প্লাস মাইনাস নিব না, ঠিক আছে, আমি আগেও বলছি। তো এবার শুরু করি। +1কে যদি স্থাপন করি, এই এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে পজিটিভটা পজিটিভকে কী করবে, বিকর্ষণ করবে। তো বিকর্ষণটা কীরকম ডাইরেকশন, এটা থেকে বাইরের দিকে না, এটা আমি ছোটো করে দেখাই দিয়ে রাখতেছি, এটা থেকে বাইরের দিকে। আমি এটা একটু জুম করি চিত্রটাকে, এই যে দেখেন, একটু খুব ভালো করে খেয়াল করবেন, কারণ চিত্রটাতেই কিন্তু আমাদের ম্যাপ প্রায় ফুল হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি ইএ, বিকর্ষণ করবে যেহেতু। এবার সি এর কথা বলি, সিটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, তাহলে নেগেটিভ পজিটিভকে কী করবে, আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করলে ডাইরেকশনটা কেমন হবে, ওর নিজের দিকে ডাইরেকশন হবে না, এই যে এটা ই সি। এবার খেয়াল করেন, আমি যদি বলি এই সরলরেখা বরাবর এই বিন্দুতে, তাহলে এ এই ডাইরেকশনে বল দিচ্ছে, সিও সেম ডাইরেকশনে বল দিচ্ছে, তাহলে দুইজন মিলাই লব্ধি বলটা কি এই বরাবর ক্রিয়া করবে না, মানে এই বরাবর। তাইলে আমি কি বলতে পারি, দুইজন মিলায়ে যে লব্ধি বলটা হবে, দুইজনের লব্ধিতে যে বলটা হবে সেটা আলটিমেটলি, আমি একটা কালার নিই, আলটিমেটলি এই ডাইরেকশনে না, দেখেন তো এখান থেকে এই যে এই ডাইরেকশন না, সরি এটা একদম এই সরলরেখা বরাবর যাবে, এই যে দেখেন এখন যেটা আঁকলাম সেটা, এই এ আর সি এর লব্ধিটা এই ডাইরেকশনে যাবে না, কারণ দুইজনই সেম ডাইরেকশনে। তাহলে আমি এটাকে কি বলবো, ই
এ আর সি এর লব্ধি, ই এ আর সি এর লব্ধি গেল। এবার আমি এটা পেয়ে গেলাম। এখন ই এ ই সি সেগুলো আপনারা বের করবেন একটু পরে, তাও আমি বলে দিয়ে রাখি। ই এফ যখন বের করবেন, হ্যাঁ সবগুলোতে বের করবেন, ফার্স্টে একটা কাজ করবেন, আপনারা ফার্স্টে মানগুলো বের করে রাখবেন, কারণ মানের মধ্যে আপনার থেকে প্লাস মাইনাস বসাতে হচ্ছে না, শুধু মান নিলে চলতেছে সবার ক্ষেত্রে আর সেম। তাহলে ই এ, ই বি, ই সি, ইডি সবগুলো বের করে রাখতে পারবেন, কারণ আপনার সিও জানা আছে, আরও জানা আছে, এগুলো প্রত্যেকটার মান প্রত্যেকটার আর আপনার জানা আছে। তাহলে ইএসি পেয়ে গেছেন। আচ্ছা, ডাইরেকশন পাইলাম। এবার আমি এই ডায়াগোনাল বিডি কর্ণটাকে নিই, তাহলে এসি এর পার্টগুলোকে ভুলে যাই আপাতত। এবার বিডি এর কর্ণগুলোকে নিই, বিডি কর্ণটাতে নিই। বিডি কর্ণটা থেকে এতে কে কে আছে দেখি। ডিটা কি করবে, ডিটা এই পজিটিভ, ডিও পজিটিভ, এটাও পজিটিভ। আমি কিন্তু র্যান্ডমলি মান নিছি, আপনারা এভাবে দেখে দেখে কাজ করবেন, পরীক্ষার মধ্যে যে মানগুলো থাকবে সেগুলো দেখে দেখে কাজ করবেন। এইটা প্লাস, এইটাও প্লাস, তাহলে প্লাস প্লাসকে কী করবে, বিকর্ষণ করবে। তাইলে আমি বলতে পারি এর ডাইরেকশনটা কোন দিকে, এই যে এই দিকে হচ্ছে গিয়ে ওর ডাইরেকশন। সেটা কি, সেটা হচ্ছে ইডি। ওকে, বিকর্ষণ যেহেতু। আবার এই পজিটিভটা বি, এই পজিটিভটা এই পজিটিভকে কী করবে, বিকর্ষণ করবে। তাহলে বি এরটাও কোন দিকে ডাইরেকশন, বি এরটাও যেহেতু বিকর্ষণ করবে, তাহলে বি এর ডাইরেকশনটাও এদিকে, ই বি। খেয়াল করেন, এটার ডাইরেকশন এদিকে, এটার ডাইরেকশন এদিকে, তাহলে পরস্পর বিপরীতমুখী। এখন যেইটা বড় সেই দিকে যাবে না, যদি ইডি বড় হয় তাহলে ইডি এর ডাইরেকশন দিয়ে যাবে, আর যদি ইবি বড় হয় তাহলে ইবি এর ডাইরেকশনে যাবে। এখন কোনটা বড় সেটা আপনারা মান বের করে কিন্তু বুঝতে পারেন। তাও আমরা এখানে মান বের করে বুঝতে পারি, ঠিক আছে, কিন্তু মান বের করা ছাড়াও কিন্তু আমরা এখানে বুঝতে পারি। কেমনে বুঝতে পারি, খেয়াল করেন। আমি যদি দেখি ইবি আর ইডিকে দেখি, ওদের সি আর কমন সেম, তাইলে এখানে ইটা কার উপর নির্ভর করবে, কিউ এর উপর না, অর্থাৎ যার কিউ বেশি তার ই বেশি না। তাহলে যার কিউ বেশি তার ই বেশি। এখন কিউ কার বেশি দেখেন তো, ডি এর কিউ হচ্ছে 80, বি এর কিউ হচ্ছে 30, তাহলে ডি এরটা বেশি, তাহলে ইডি বড়। তাহলে ইডি যদি বড় হয় লব্ধি বলটা কোন দিকে যাবে, ইডি এর ডাইরেকশনে না, মানে এই ডাইরেকশনে না। ওকে, তাহলে আমরা সেটা দেখাই। যদি সেই ডাইরেকশনে হয় আমরা লব্ধি বলটাকে এখানে এভাবে করে দেখাই দিই, এই যে এই বরাবর হচ্ছে লব্ধি বল। সেটা কার, সেটা হচ্ছে ই বিডি, মানে বি আর ডি এর লব্ধি বল। তাহলে এবার আমরা এখানের মধ্যে যদি মানগুলো বসাই দিই, মানগুলো বসাইলে তো কাজ শেষ। 9 × 10⁻9, কিউ এ এর মান কত, 40। প্লাস মাইনাস বসানোর দরকার নাই, আমি আগেও বলছি। আর আর হচ্ছে কত, √2, তার মানে √2²। ঠিক সেম 9 × 10⁻9 ইন্টু কিউ বি হচ্ছে 30 ডিভাইডেড বাই √2²। 9 × 10⁻9 ইন্টু সি হচ্ছে কত, 60, অনলি 60 বসাবো, √2² মানে 2, যাই হোক। তারপর 9 × 10⁻9 ইন্টু 80 ডিভাইডেড বাই √2²। এবার মানগুলা যদি ক্যালকুলেটারে তুলে ফেলেন, ক্যালকুলেটারে তুলে বসান, আমরা একটু দ্রুত মানগুলো ক্যালকুলেশন করি। যদি প্রথমটা পাই হচ্ছে 1.8 × 10⁻11 নিউটন, দ্বিতীয়টা পাই 1.35, প্লাস মাইনাস নিই নাই কিন্তু আমরা কিন্তু ডাইরেকশন কাউন্ট করছি, এত নিউটন। তারপর হচ্ছে গিয়ে 60, 2.7 × 10⁻11 নিউটন। তারপর হচ্ছে 80টা হচ্ছে গিয়ে 3.6 × 10⁻11 নিউটন। এই যে দেখেন আমি বি আর ডি বলছিলাম, বি এর চাইতে ডি কিন্তু বড়, কারণ ডি এর কিউটা বি এর কিউর চেয়ে বড়। যাই হোক, আমরা পেয়ে গেছি। এবার আমাদের কাজ কিন্তু এইটুক করে ফেলছি। এবার আপনার থেকে এই ইএসি বের করতে জানতে হবে। ইএসি কত দেখেন, এ অ্যান্ড সি কোন ডাইরেকশনে আছে, সেম ডাইরেকশনে। দেখেন তো, ইএ আর ইসি সেম ডাইরেকশনে না, ডাইরেকশনটা দেখেন সেম ডাইরেকশন। ইএও এদিকে, ইসিও এদিকে, তাহলে সেম ডাইরেকশন। তাহলে দুইজনের লব্ধি কত হবে, দুইটা যোগ করে দিব। তাহলে ইএসি কত, ইএসি হচ্ছে ইএ প্লাস ইসি, দ্যাটস ইট। তো এটা কত, এটা যদি করেন
1.8 আর 2.7, তার মানে 4.5 হয় আর কি। 4.5 ইন্টু 10⁻11 নিউটন ইএসি পেয়ে গেলাম আমরা। ওকে, এবার ইবিডি দেখেন, তাহলে ডি যেহেতু বড়, তাইলে ইবি অ্যান্ড ইডি অপোজিট ডাইরেকশন। আমি এমনি সহজ ভাষায় লিখে দিচ্ছি আর কি, আপনারা আপনাদের মতো করে লিখবেন। অপোজিট ডাইরেকশন যেহেতু, এবং ইডিটা ইবি এর চেয়ে বড়, তাইলে আমার লব্ধি বল ইবিডি এর লব্ধি বলটা কত হবে? ইডি থেকে আমরা ইবি বাদ দিব, তাইলে আমরা বাদ দিই। হুম, 2.25 ইন্টু 10⁻11, 2.25 ইন্টু 10⁻11 নিউটন। তাহলে আমি ইবিও পাইলাম, ইবিডিও পাইলাম, ইএসিও পাইলাম। এরপরে আপনার কাজ এইটুক পর্যন্ত করতে পারবেন। এরপরে এইটা আর এইটার লব্ধি কোন দিকে যাবে সেটা কিন্তু আপনার জানা নাই, সেটা এইচএসসিতে আপনি জানবেন। তো আপনার কাজ এসএসসিতে এইটুক লিখার পরে লব্ধিটা কোথায় হইতে পারে, জাস্ট একটু ডাইরেকশনটা হয়তো বা দেখাইতে পারেন, কিন্তু মান কত হবে সেটা আপনি জানেন না। তো এইটার ডাইরেকশন হবে কি, যদি এইটা আর এইটাকে, মানে এই বাহু আর এই বাহুকে পরস্পর সন্নিহিত ধরে যদি একটা সামন্ত্রিক কমপ্লিট করি আমরা, একটা মনে করেন সামন্ত্রিক কমপ্লিট করলাম আমরা, এই যে এইটা সামন্ত্রিক একটা কমপ্লিট করলাম আমরা, এই যে সামন্ত্রিকটা কমপ্লিট করলাম, মনে করেন একটা সামন্ত্রিক কমপ্লিট করলাম, এই সামন্ত্রিকের কর্ণ বরাবর লব্ধি বলটা ক্রিয়া করবে, মানে এই ডাইরেকশনে লব্ধি বলটা ক্রিয়া করবে, এই বরাবর লব্ধি বলটা ক্রিয়া করবে বা লব্ধি প্রাবল্যটা ক্রিয়া করবে। তো সেটা কেমনে বের করবেন, সেটা বের করবেন হচ্ছে আপনারা কোত্থেকে, এইচএসসিতে ওঠার পর আর কি। তো আপনার কাজ হচ্ছে এসএসসিতে এই ইএসি ইবিডি দেখানোর পরে এরকম একটা দেখানো, মানে এই জিনিসটাকে ডটেড লাইন দিয়ে আপনি সামন্ত্রিক পূর্ণ করে দেখাইলেন। এটা হচ্ছে ভেক্টরের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে, দুইটি ভেক্টরের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে সামন্ত্রিকের সূত্র। এইচএসসিতে উঠলে ফার্স্ট ইয়ারে ভেক্টর চ্যাপ্টারটার মধ্যে আপনারা পড়বেন, সেকেন্ড চ্যাপ্টার ফিজিক্স ফার্স্ট পেপারে, সেখানে আপনারা লব্ধি নির্ণয়ের সূত্রটা পড়বেন। তো এটা হচ্ছে আপনার কি লব্ধি প্রাবল্য, অর্থাৎ আপনি যদি এই পুরো সিস্টেমের মধ্যে এই বিন্দুতে যদি একটা একক ঘনত্ব কাঠামো স্থাপন করেন, সেটা এই বরাবর একটা বল অনুভব করবে, ছিটকে চলে যাবে, এটাই হচ্ছে তার লব্ধি প্রাবল্য আর কি। তো আপনি বলবেন কি, এইটা আর এটার লব্ধি প্রাবল্য আমরা সামন্ত্রিকের সূত্র দিয়ে নির্ণয় করতে পারি, এইটুক বলে জাস্ট চিত্রটা দেখাই বলবেন যে ই এর ডাইরেকশনে কী হবে, লব্ধি প্রাবল্য ক্রিয়া করতেছে, বা লব্ধি প্রাবল্যটা এই চিত্রের ই এর ডাইরেকশনে যাচ্ছে, যেটা সামন্ত্রিকের সূত্র হতে পাওয়া যায় এইটুক। এবং সামন্ত্রিকের সূত্র সেটা আমি দেখাবো না, যদি দেখার ইচ্ছা থাকে আপনারা তাহলে এইচএসসির কোনো একটা আমার প্লেলিস্টের মধ্যে ভেক্টরের সামন্ত্রিকের সূত্র যেখানে পড়াইছি সেই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে ওখান থেকে হয়তো আপনারা সামন্ত্রিকের সূত্রটা দেখে নিতে পারবেন আর কি। এগুলো যেহেতু এটা এসএসসির প্লেলিস্ট এবং এসএসসির যেহেতু স্থির তড়িৎ পড়াচ্ছি, তাই আমরা এখানে সেই ভেক্টোরিয়াল পার্ট নিয়ে কথাবার্তা বলবো না। তাহলে এই ম্যাথটা হচ্ছে এইটুকু। এবার আমরা আরেকটা ম্যাথ দেখি। এই যে একটা ত্রিভুজ আকৃতির একটা শেপের মধ্যে এ বি দুইটা বিন্দুতে দুইটা আহিত বস্তু রাখা আছে। এতে চার্জের পরিমাণ হচ্ছে +30 কুলম, বিতে হচ্ছে +40 কুলম। বলছে কি সি বিন্দুতে নিট প্রাবল্য কত? ঠিক সেম আগের মতো, সি বিন্দুতে নিট প্রাবল্য বলছে, মানে আমি সি বিন্দুতে কী করব, একটা +1 কুলম চার্জকে স্থাপন করব, সেম আগের মতো। এবার এ এর জন্য সি এর উপর একটা কি হবে, লব্ধি প্রাবল্য পাবো, সরি এ এর জন্য সি বিন্দুতে একটা প্রাবল্য পাবো, বি এর জন্য সি বিন্দুতে একটা প্রাবল্য পাবো, তারপর দুইটাকে আমরা নিট কাউন্ট করব। এখানেও কিন্তু আমরা কি করি নাই, ডাইরেকশন কাউন্ট করার কারণে প্লাস মাইনাস এখানে বসাই নাই, ঠিক সেম এখানেও আমরা ডাইরেকশন কাউন্ট করবো, প্লাস মাইনাস বসাবো না। তাহলে দেখি এও পজিটিভ এটাও পজিটিভ, পজিটিভ পজিটিভ কী করবে, বিকর্ষণ করবে। তার মানে ই এর ডাইরেকশন এরকম না, এই বরাবর রেখাটা থেকে বাইরের দিকে, তাহলে এটাকে বলবো হচ্ছে ই এ, এবং ই এর মান আমরা জানা আছে, ই এর মান কী করবো, সি কিউ এ বাই এই ডিস্টেন্সকে বলতেছি মনে করেন আর এ, তাহলে এটা হচ্ছে আর এ স্কোয়ার। ওকে, ঠিক সেম বিটা হচ্ছে কি, বিটা হচ্ছে পজিটিভ, এই পজিটিভটা পজিটিভকে কী করবে, বিকর্ষণ করবে, তাহলে ই বি এর ডাইরেকশন হবে কোন দিকে, এই বরাবর বাইরের দিকে, তাহলে এটাকে বলবো হচ্ছে ই বি।
হ্যাঁ। সো ইবি ইকুয়ালস টু কী বলবো, সি কিউ বি, হ্যাঁ, সি কিউ বি ডিভাইডেড বাই আরবি, এটাকে আরবি বলতেছি। এখন আমাদের কাজ হচ্ছে শুধু সিও জানা আছে, কিউ এ কিউ বি এর মানও জানা আছে, তাহলে আর এ আর আরবি বের করতে হবে। এটা আর কিছুই না, তাহলে আমরা এটা ত্রিকোণমিতি থেকে বলতে পারি। এটা যেহেতু থিটাতে, আর হ্যাঁ আচ্ছা কোয়েশ্চেনটাতে এটা একটু আমি তুলতে ভুলে গেছি, এটা কিন্তু 90 ডিগ্রি বলা আছে। তাহলে 90 ডিগ্রি হলে এই 30 ডিগ্রিটা যেহেতু থিটা, তাহলে থিটার সংলগ্ন বাহু এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা অতিভুজ আর এটা হচ্ছে লম্ব, থিটার বিপরীত বাহু, তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক সেটা কি, সাইন থিটা, সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে 2, অতিভুজ হচ্ছে আর এ। সো আর এ ইজ ইকুয়ালস টু হবে কি 2 ডিভাইডেড বাই সাইন 30। তো সাইন 30 মান মনে হয় হাফ, তাহলে 2কে হাফ দিয়ে ভাগ করে দিলে কত হয় 4 মিটার। তাহলে আর এ এর মান আমরা পাই গেছি 4 মিটার। যাই হোক, এবার আর বি এর মানটা বের করবো। আর বি কি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে ভূমি আর লম্বের মধ্যে সম্পর্ক কি 1030। তাহলে 1030 ইজ ইকুয়ালস টু কত, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 2, ভূমি হচ্ছে আর বি। তাহলে আর বিটা আমরা বের করি, এটা হচ্ছে 1 বাই আর ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 1030, ক্যালকুলেশন করে পাবেন হচ্ছে হয়তো বা 2√3 মেবি, আমি শিওর না। যাই হোক, আর এ আর আরবি পাই গেছি। এবার আর এ এর মান কিউ এ সি, আরবি কিউ সি, আরবি কিউ বি সি, এগুলো মান বসায় ই এ ইবি পাওয়া যাবেন। এটা আমি আর করাচ্ছি না, এইটুক পর্যন্ত পারবেন। এরপরে লব্ধিটা কী হবে সেটা আর ক্যালকুলেশন করতে যাবেন না, তবে বলতে পারেন লব্ধিটাকে, এটাকে যদি আপনি সামান্তরিক ফিল আপ করেন, এই জিনিসটাকে যদি সামান্তরিক ফিল আপ করেন, তাহলে আপনার লব্ধিটা ক্রিয়া করবে হচ্ছে এই বরাবর, এই সামান্তরিকের এই কর্ণ বরাবর কি হচ্ছে লব্ধিটা ক্রিয়া করবে। যুক্ত করি আমি এই জায়গা থেকে এ বরাবর, হ্যাঁ লব্ধিটা এই বরাবর ক্রিয়া করবে। অর্থাৎ আপনি সুন্দর করে চিত্র এঁকে বলে দিতে পারেন যে এই বরাবর লব্ধি ক্রিয়া করবে। অর্থাৎ এই বিন্দুতে যদি আপনি একটা, এই অবস্থাতে একটা যদি কি বসে দেন, একটা একক ধনাত্মক আধান স্থাপন করেন, সেটা এই বরাবর একটা বল অনুভব করবে, মানে এই বরাবর ছিটকে চলে যাবে। তো এইটা কোত্থেকে পেয়েছেন, এটা বলবেন কি সামান্তরিকের সূত্র হতে আমরা পাই এরকম করে চিত্র দিয়ে। জাস্ট ক্যালকুলেশন আপনারা জানেন না, তাই আপনি ক্যালকুলেশন করবেন না, আবারও বলে দিলাম। তাহলে এই ভিডিওটা এইটুক রইল। এখানে আমরা তড়িৎ প্রাবল্য নিয়ে বেসিক কথাবার্তা আলোচনা করার চেষ্টা করছি। এরপরের ভিডিওতে আমরা হয়তো বা তড়িৎ বিভব নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।